ছো, আজ বাড়িতে চাল নেই, ফেরার সময় চাল নিয়ে এসো, আমি তোমার জন্য রান্না করব। গতকাল থেকে তো কিচ্ছু খাওনি। ভালোই মজা করো। তুমি তো গতকাল থেকে অনেক কিছু খেয়েছো মনে হয়। তুমিও তো কিচ্ছু খাওনি। দু একদিন না খেলেও আমার কিছু হবে না। বহু মাস ধরেই এই অবস্থা চলছে। আগের মতো এখন আর কাজ হয় না। এখন তো কেউ মাটির খেলনা কেনে না। যদি এমন করেই চলতে থাকে তাহলে কি হবে ভবিষ্যতে? কপালে বুঝি এই দিনই ছিল। এই দিন দেখার আগে যদি মরে যেতাম তাহলেই ভালো হতো। আরে না না, তুমি কি বলছো এসব? আমি বাইরে কিছু কাজ করতে যাচ্ছি। এই সময় এমন অশুভ কথা বলো না। একটা কথা আছে জানো তো, জীবন যে দিয়েছে সেই আমাদের পথ দেখাবে। আজ আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে, যেগুলো বাজারে বিক্রি করে অন্তত কিছু খাবারের জোগান করে আনবো। ঠিক আছে, যাও, সাবধানে বাড়ি ফিরো। রামু জঙ্গলের দিকে যায়, কিন্তু কিছু দূরে যাওয়ার পরই সে একটি আহত বানর দেখতে পায়। হায় রে, এই বানরের এই অবস্থা কে করলো? নিশ্চয়ই কোনো বন্য জন্তু ওকে আক্রমণ করেছিল। বানরটা অজ্ঞান হয়ে আছে। যদি ওর চিকিৎসা না হয় তাহলে ও মরেও যেতে পারে। আমি ওকে এইভাবে ফেলে রেখে যেতে পারবো না। ওকে বাড়ি নিয়ে যাই, ওর দেখাশোনা করব। এই বানরের কি হলো? তুমি ওকে বাড়িতে নিয়ে আসলে কেন? জানি না, জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছিলাম, তখন ওকে দেখতে পাই। বেচারা পড়েছিল, তাই ভাবলাম বাড়িতে নিয়ে আসি। কিন্তু আমরা ওর চিকিৎসার খরচ কি করে চালাবো? আমাদের তো নিজেদেরই সংসার চলছে না, ওর চিকিৎসা করাবো কিভাবে? আমি কিছু একটা ব্যবস্থা করছি। এই অবস্থা দেখে ওকে ফেলে আসতে পারলাম না। আমি জঙ্গলে যাই, কিছু কাঠ বিক্রি করে কিছু ওষুধ কিনে নিয়ে আসবো ওর জন্য। এইটুকু বলে রামু বাড়ি থেকে বেরিয়ে যায়। রামু জঙ্গলে গিয়ে কাঠ কাটতে থাকে। যাক, আজকে অনেক কাঠ কেটে ফেলেছি। এইগুলোকে বাজারে বিক্রি করে আসি। রামু জঙ্গলে যায়, কাঠ কেটে বাজারে বিক্রি করে, কিছু চাল ও ওষুধ নিয়ে আসে। গিন্নি, ও গিন্নি, দেখো আমি চাল নিয়ে এসেছি। এই সামান্য চাল এনেছো? কাল কি খাবো? আজ তো কোনো রকমে চলে যাবে। কাঠ বিক্রি করে এই সামান্য টাকাই হয়েছে গিন্নি। এগুলো দিয়েই যেটুকু পেরেছি নিয়ে এসেছি। ঠিক আছে, এখন কি আর করা যাবে? তুমি মুখ ধুয়ে নাও, আমি খাবার ব্যবস্থা করছি। চলো, আমার রান্না হয়ে গেছে, খাবারটা খেয়ে নাও। আবার তো তোমাকে কাজে যেতে হবে। নাও, এইটুকুই ভাত হয়েছে, খেয়ে নাও। আরে গিন্নি, তুমি তোমার ভাগেরটাও আমাকে দিয়ে দিয়েছো? কাল রাতে তো তুমিও কিছু খাওনি। আমার শরীর এখন ভালো নেই, তুমি খেয়ে নাও। হে ঈশ্বর, এবার তো একটু দয়া করো। আমি গিন্নির এই কষ্ট আর সহ্য করতে পারছি না। আরে, তুমি কি ভাবতে শুরু করলে? আরে গিন্নি, আমরা কি কখনো টাকার মুখ দেখতে পাবো না? গিন্নি, আমার নিজের জন্য না, কিন্তু তোমার জন্য আমার খুব কষ্ট হয়। তুমিও না বেশি ভাবছো। মানুষের হাতে তো শুধু তার কর্ম আছে, বাকি দেওয়া না দেওয়া এগুলো সব তো ঈশ্বরের হাতে। বানরের অবস্থা এখন কেমন আছে? এখনো অজ্ঞান আছে। একটু আগে ওর জখমে ওষুধ লাগিয়ে দিয়েছি। এরপর বানরটার জ্ঞান ফিরে আসে। আমি কোথায়? আরে, এই বানর তো কথা বলছে। আমি একটা জাদুই বানর, মানুষের ভাষায় কথা বলতে পারি। এখন কেমন আছো তুমি? এক শিকারীর আক্রমণে আহত হয়েছিলাম আমি। তোমাদের কাছে আমি কৃতজ্ঞ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। কিন্তু তোমরা এত দুঃখী কেন? কি হয়েছে তোমাদের? আমরা এত দুঃখী কারণ আমাদের সংসার ঠিকমতো চালাতে পারি না, দুবেলা খাবারও ঠিকভাবে জোটে না।
চিন্তা করো না, আমি তোমাদের সাহায্য করতে পারি। সত্যি সত্যি তুমি আমাদের সাহায্য করবে? হ্যাঁ, আমি একটা জাদুই বানর, তোমাদের আমি সেই জায়গার সন্ধান দিতে পারি যেখানে অনেক গুপ্তধন রাখা আছে। কি সত্যি? তাহলে আর দেরি কেন, বলো আমাদের সেই গুপ্তধন কোথায় রাখা। তোমাদের গ্রামে একটা বাঁশের বাগান আছে, সেখানে তোমরা খনন করলে গুপ্তধন পাবে। এরপর রামু সেখানে যায়। সেখানে গিয়ে রামু খনন কার্য শুরু করে। এরপর সে কিছু সোনার মোহর পায়। গিন্নি, তুমি ঠিকই বলেছিলে, দেওয়া না দেওয়া সবটাই ঈশ্বরের ইচ্ছা। আমরা শুধু নিজের কাজই করতে পারি। বানরটা আমাদের জন্যই এসেছে। আমি পুরোপুরি সেরে ওঠা পর্যন্ত কি এখানে থাকতে পারি? আর বলার কি, আজ আমাদের যা কিছু আছে সবই তো আমরা তোমার জন্য পেয়েছি। এই সবই তোমার। আমাদের কোনো সন্তান নেই, আজ থেকে তুমিই আমাদের সন্তান। হ্যাঁ, আজ থেকে তুমি আমাদের সন্তান। এই বাড়ি তোমারই বাড়ি, তুমি এখানে নিজের ইচ্ছা মতো থাকো। এরপর রামু আর মালতী সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। আরে মালতী দিদি, তোমার কানের এই দুলগুলো তো খুব ভালো লাগছে। এই দুলগুলো আবার কবে নিলে? আরে টুম্পা, এই দুলগুলো আমাকে আমার স্বামী কালকেই দিয়েছে। কিন্তু তোমরা এত টাকা কোথায় পেলে? এই তো কিছুদিন আগে তোমরা সবাই বাড়ি বাড়ি ঘুরে টাকা ধার চাইছিলে, আর আজকে সোনার গয়না? কোনো লটারি পেয়েছো নাকি? আরে আমিও কি বলতে শুরু করেছি, তোমাদের যা কপাল, তোমরা আবার নাকি পাবে লটারি। সত্যি আমি কি বোকা। আসলে টুম্পা, একটা কথা, তুমি কিন্তু কাউকে কিছু বলো না। পরে মালতী বানরের কথা তার বন্ধু টুম্পাকে বলে দেয়। কি জাদুই বানর? হ্যাঁ টুম্পা, কিন্তু তুমি কাউকে বলো না। আমি বাড়ি যাই, অনেক কাজ পড়ে আছে বাড়িতে আবার। তাই ভাবি আমি, কিছুদিন আগে তো এদের কাছে একটা কানাকড়িও ছিল না, আর এখন নতুন গয়না। ব্যাপারটা দেখতে হচ্ছে। আরে শুনছো, আজকে যখন আমি জল আনতে গেছিলাম। এরপর টুম্পা তার স্বামীকে সব কথা বলে দেয়। তাই তো আমি ভাবি, কিছুদিন ধরে রামুকে খুব খুশি দেখাচ্ছে। ওদেরকে কোনো গুপ্তধনের সন্ধান দিয়েছে ওই বানরটা। তুমি কি শুধু ভাবতেই থাকবে নাকি কিছু করবে? আমারও মালতীর মতো অনেক গয়না চাই। কথাটা তুমি ঠিকই বলেছো গিন্নি। ওই বানর যদি আমাদেরকে ওই গুপ্তধনের সন্ধান দেয়, তাহলে আমাদের জীবনটাও পাল্টে যাবে। আমার কাছে একটা উপায় আছে, চলো আমরা এখনই রামুর বাড়িতে যাই। আরে মহেশ, হঠাৎ আমাদের বাড়ি কি মনে করে? আরে রামু ভাই, আর কি বলবো, আমরা কাজের জন্য জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, কিন্তু পরে সুদ সমেত সেই টাকা ফেরত দিতে পারিনি। এই জন্য জমিদার আমাদের সব জমি দখল করে নিয়েছে। এখন তো ঠিক মতো দুবেলা খাবারও জোগাড় করতে পারছি না। আরে মহেশ, আমি তোমাকে কিভাবে সাহায্য করব বলো? রামু ভাই, আমি শুনেছি তোমার কাছে জাদুই বানর আছে যে তোমাদের গুপ্তধনের সন্ধান দিয়েছে। তো আমি চাই আমাদেরও কিছু গুপ্তধনের সন্ধান দাও, যাতে আমাদেরও এই অবস্থা দূর হয়ে যায়। আমাদেরও দুঃখ আছে, আমরাও সাহায্য চাই। কি জাদুই বানর? এটা কোনো জাদুই বানর নয়, এটা একটা সাধারণ বানর। রামু দাদা, বেশি ভালো সাজার চেষ্টা করো না। মালতী দি আমাকে সবই বলেছে, আমরা সব জানি।
তোমরা কি শুধু নিজেদের ভালোটাই চাও? আমরা তো তোমাদের প্রতিবেশী, আমাদেরও ভালো থাকার সুযোগ দাও। একটা প্রতিবেশীর কর্তব্য আর একটা প্রতিবেশীর খারাপ সময় তাকে সাহায্য করা। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমি একটা জাদুই বানর, আর বিপদে পড়া লোকেদের সাহায্য করাই আমাদের কর্তব্য। আমি তোমাদের সাহায্য করতে রাজি। জঙ্গলে একটা ফুলের গাছ আছে, সেই গাছের নিচে তোমরা খোদাই করো, ওখানে তোমরা অনেক গুপ্তধন পাবে। ধন্যবাদ তোমাকে, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদের গুপ্তধনের সন্ধান দিলে। আমি এক্ষুনি যাচ্ছি ওখানে। আরে গিন্নি, তোমার কি একটুও বুদ্ধি নেই যে তুমি ওই বানরের কথা ওদেরকে বলেছো? আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি যে টুম্পা ওর স্বামীকে সব কথা বলে দেবে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমার ওকে এটা বলা একদম উচিত হয়নি। ওই মহেশ খুবই লোভী, এখন দেখবে ও গুপ্তধন নেবে, তারপর আবার আসবে আরো গুপ্তধনের খোঁজ নেওয়ার জন্য। কিন্তু এভাবে চলতে থাকলে এই বানরটা অনেক বড় বিপদে পড়ে যাবে। আরে তুমি আমার জন্য চিন্তা করো না, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর মহেশ সেখানে যায়। সে সেখানে একটি পাত্র খুঁজে পায়। তা খুলতেই বেরিয়ে আসে অসংখ্য পোকামাকড়, যেগুলো তাদেরকে কামড়ে আহত করে। আরে বাপরে, এই ঘোড়াটা থেকে তো এত পোকা বের হচ্ছে। ওই বানরের বাচ্চা আমাদেরকে ভুল বলেছে, এই ঘোড়াটা থেকে তো পোকা বের হচ্ছে। এই পোকা যা, বানরটা আমাদের ঠকিয়েছে, আমি ওকে ছাড়বো না। চলো ওর কাছে, এক্ষুনি চলো। আরে মহেশ, তোমাদের এই হাল কি করে হলো? এটা তোমার বানর। আরে এই বানর, তুই আমাদের ভুল ঠিকানা কেন দিয়েছিস? এই ঘোড়াটা থেকে কোনো গুপ্তধন নয়, অনেকগুলো পোকা বেরিয়েছে। আরে এই বানরটা তোমাদের এইরকম অবস্থা কি করে করবে? তোমাদের এই বানরটা আমাদের যে ঠিকানা বলেছিল, আমরা সেখানে গিয়ে খোদাই করেছিলাম, সেখানে আমরা একটা ঘোড়া পেয়েছিলাম, আর সেখান থেকে এই পোকাগুলো বের হয় আর আমাদের এই হাল করেছে। আমি ঠিক ঠিকানাই দিয়েছি তোমাদের, আমি একটা জাদুই বানর। গোপন খাজানার সন্ধান দিতে পারি তোমাদের, কিন্তু সেই গুপ্তধনে কি থাকবে তা নির্ভর করে খননকারীর কর্মের ওপর। রামুর অনেক ভালো কর্ম আছে, আর ওর ভালোবাসার কারণে সেই সোনা পেল সে। আর তোমরা অনেক লোভী আর কুকর্ম করেছো, তাই তোমরা পোকা পেয়েছো। মনে রেখো, জীবনে যা কিছু আমরা পাই তা আমাদের কর্ম অনুযায়ী পাই। ঠিকই বলেছো তুমি, আমরা অনেক লোভী। আমরা কোনোদিনই মালতীদিদের কোনো সাহায্য করিনি, 2 পয়সা ওদেরকে দিইনি, একটু খাবারও দেইনি। সেই জন্য আমাদের এই অবস্থা। আমরা এত কুকর্ম করার পরে কি করে ভালো ফলের আশা করব? ভালোই হয়েছে যা হয়েছে, আমাদের এটাই প্রাপ্য ছিল।